দেখো আমরা এবার করবো আমাদের 4 নম্বর এমসিকিউ। এই এমসিকিউটি একদম ডাইরেক্ট থিওরি বেস, খুব একটা সমস্যা তোমাদের কিছু হবে না, খুব সহজে এটা তোমরা করতে পারবে। তো এখানে কি বলা আছে দেখো, এখানে বলা আছে ফ্যারাডের প্রজাপতি জাল পরীক্ষা দ্বারা কি প্রমাণিত হয়। আমরা জানি যে কোনো পরিবাহীর ক্ষেত্রে আধান সর্বদা কোথায় থাকে, তার বাইরের পৃষ্ঠে থাকে, আধান বাইরের পৃষ্ঠে থাকে, ঠিক আছে। এই এই যে ধর্মটা কোনো পরিবাহীর, এই ধর্মটা ফ্যারাডের প্রজাপতি জাল পরীক্ষা এবং বায়ুর পরীক্ষা দ্বারা প্রমাণ করা যায়। তোমরা থিওরিতে আগে পড়েছো, চলো আমরা একবার থিওরিটা দেখে নিই। এই দেখো তোমাদের থিওরি ছিল যে আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে সবসময় অবস্থান করে। তো এখানে ফ্যারাডের প্রজাপতি জাল পরীক্ষাটা ছিল। ফ্যারাডের প্রজাপতি জাল পরীক্ষায় কি করা হতো, একটি শঙ্কু আকৃতির মসলিনের সুতোর জাল নেওয়া হতো, যেটা ধাতব আংটার উপরে আটকানো আছে। এই ছিল ফ্যারাডের প্রজাপতি জাল পরীক্ষা, ঠিক আছে। আংটার উপরে এরকম মসলিনের একটা জাল আটকানো থাকতো, একে আমরা আধান দিতাম বাইরে থেকে। তো আধান দেখো পরিবাহীর এখানে বাইরের পৃষ্ঠে, জালের বাইরের পৃষ্ঠে আধানটা থাকতো, ঠিক আছে। তারপর এই সুতো সিটু দিয়ে এটাকে আবার উল্টে দিতাম, আধান আবার পরিবাহীর বাইরের পৃষ্ঠে চলে আসতো। তো এরকম ফ্যারাডের প্রজাপতি জাল পরীক্ষা দ্বারা আমরা কি প্রমাণ করতে পারি, আমরা প্রমাণ করতে পারি যে আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। সুতরাং এখানে অপশান এ, এই অপশানটি হচ্ছে কারেক্ট, যে ফ্যারাডের প্রজাপতি জাল পরীক্ষার দ্বারা আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, এটা প্রমাণ করা যায়। এবার আমরা দেখি আমাদের 6 নাম্বার এমসিকিউ। তো এখানে প্রশ্নটা দেয়া হয়েছে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের। স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র কি, আমরা জানি একটা ওপরে চাকতি থাকে, একটা ধাতব দণ্ড, নিচে দুটো স্বর্ণপত্র বা সোনার পাতা থাকে। এই যন্ত্রের দ্বারা কোনো বস্তুতে স্থির তড়িৎ আছে কিনা তা আমরা জানতে পারি। তো এখানে বলা হয়েছে একটা তড়িতাহিত এবোনাইট দণ্ডকে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের সংস্পর্শে আনা হয়েছে প্রথমে। তো দেখো একটা এবোনাইট দণ্ড, যদি আমরা স্থির তড়িৎ শ্রেণী দেখি সেখানে তোমরা দেখবে যে এবোনাইট একটু নিচের দিকে আছে। সুতরাং পশম বা রেশম দিয়ে ঘষলে এবোনাইটের নেগেটিভ তড়িৎ হয়, সেজন্য আমি যখন ছবিটা এঁকেছি এবোনাইটের নেগেটিভ তড়িৎ এঁকেছি। তো এবোনাইট দণ্ডকে আমরা যে স্বর্ণপত্রে সংস্পর্শ করিয়েছি, তো এবোনাইট দণ্ডের তড়িৎ কি হয়েছে, স্বর্ণপত্রে এসে গেছে। দেখো স্বর্ণপত্রটা মাইনাস তড়িৎ পেয়েছে। এখন স্বর্ণপত্র দুটো যদি নেগেটিভ তড়িৎ পায় তাহলে পরস্পরের মধ্যে বিকর্ষণ হবে এবং পাতা দুটি বিস্ফারিত হবে। এই যে লেখা রয়েছে পাতা দুটো বিস্ফারিত হয়েছে, ঠিক আছে। এবার তারপরে কি করা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে যে দণ্ডটাকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন দণ্ডটাকে আমরা সরিয়ে নিয়েছি, এবোনাইট দণ্ডকে সরিয়ে নিয়েছি, তাহলে কি হবে, এবোনাইট দণ্ডের কিছুটা অংশ তড়িৎ স্বর্ণপত্র পেয়ে থাকবে, ফলে স্বর্ণপত্রের তখনও বিস্ফারিত হয়ে থাকবে, কিন্তু বিস্ফারণ কিছুটা কমে যাবে। কেন, কারণ এবোনাইট দণ্ডকে যখন ঠেকিয়ে রেখেছিলাম স্বর্ণপত্রে, দেখো এবোনাইট দণ্ডের নেগেটিভ তড়িতের কিছু অংশ স্বর্ণপত্রে এসেছিল, সেই জন্য বিস্ফারণ হয়েছিল। প্লাস হচ্ছে এবোনাইট দণ্ডকে স্বর্ণপত্রের কাছে আনার জন্য, দেখো এবোনাইট দণ্ডটি স্বর্ণপত্রের কাছে আছে, ফলে দূর প্রান্তে সম আধান, ফলে এবোনাইট দণ্ডের জন্য এখানে কিছু নেগেটিভ আধান আবেশ হয়েছিল। ফলে এই জায়গায় ফার্স্টে যে বিস্ফোরণের কারণ হচ্ছে পরিবহন প্লাস আবেশ। এখন এবোনাইট দণ্ডকে যখন সরিয়ে নিয়েছি তখন আবেশের দরুন যে বিস্ফোরণটা হচ্ছিল সেটা এক্ষেত্রে আর হচ্ছে না, ফলে বিস্ফোরণ এক্ষেত্রে হ্রাস পেয়েছে, ঠিক আছে। তাহলে এক কথায় যদি আমি একবার বলে দিই, যে এবোনাইট দণ্ডকে যখন স্বর্ণপত্রের চাকতিতে আমরা ঠেকিয়ে রেখেছিলাম তখন স্বর্ণপত্রের বিস্ফোরণ দুটো কারণে হয়েছিল, পরিবহনের জন্য এবং আবেশের জন্য। কিন্তু এবোনাইট দণ্ডকে যখন দূরে সরিয়ে নিয়েছি তখন স্বর্ণপত্রের বিস্ফোরণ শুধুমাত্র পরিবহনের জন্য হচ্ছে, পরিবাহিত আধানের জন্য, আবেশ এখানে থাকছে না, সেই জন্য কি বিস্ফোরণ কিছুটা হ্রাস পাবে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সামান্য বিস্ফোরণ হ্রাস পাবে। এরপর আমরা দেখি পরের প্রশ্ন, 7 প্রশ্ন। এখানে বলা হয়েছে আমরা একটা ধর্ম পড়েছি পরিবাহীর, যে পরিবাহীকে যদি আমরা আধান দিই, তড়িতাহিত করি বা আহিত করি, তাহলে আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। এটা কেন হয়, এটা থিওরিতে তোমরা পড়েছো। ধরো এটা একটা পরিবাহী, তাতে আমরা আধান দিয়েছিলাম, তো আমরা জানি সম আধান কি করে, পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে প্লাস আধানগুলোর ভিতরে কি থাকতে চাইবে, তারা চাইবে না এর ভিতরে থাকতে, প্লাস আধানগুলো পরস্পরকে বিকর্ষণ করবে, অর্থাৎ প্লাস আধানগুলো চাইবে সবচেয়ে যতটা সম্ভব দূরে দূরে থাকতে। সবচেয়ে দূরে দূরে তারা কখন থাকতে পারে, যদি পরিবাহীর একদম বাইরের পৃষ্ঠে থাকে, সেই জন্য আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে চলে আসবে। তাহলে আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে আসে, এর কারণ হচ্ছে সমধর্মী আধানের পারস্পরিক বিকর্ষণ বল। সুতরাং এখানে অপশান হবে কি, অপশান বি হবে কারেক্ট।
এখানে একটা কথা কিন্তু তোমরা মাথায় রাখবে যে কুপরিবাহী বস্তুর কিন্তু আধান ভিতরে থাকতে পারে, সুপরিবাহী বস্তুগুলোর আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে চলে আসে, কিন্তু কুপরিবাহী বস্তুর আধান পরিবাহীর ভিতরে পৃষ্ঠে থাকতে পারে। তখন কিন্তু আমরা ভলিউম চার্জ ডেন্সিটি বা আয়তন মাত্রিক আধান ঘনত্ব আমরা নির্ণয় করি। সুতরাং সবসময় কিন্তু আধান বাইরের পৃষ্ঠে চলে আসবে বস্তুর এমন নয়, আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে আসবে, কিন্তু আধান কুপরিবাহীর বাইরের পৃষ্ঠে আসবে না, বাইরের পৃষ্ঠেও থাকবে ভিতরের পৃষ্ঠেও থাকবে। ঠিক আছে, চলো এবার আমরা দেখি নেক্সট এমসিকিউ। নেক্সট এমসিকিউ দেখি আমরা 8 এমসিকিউটি। এমসিকিউ কোশ্চেন যখন তোমাদের দেয়া হবে খুব ভালো করে ঘটনাটা পড়বে, খুব ভালো করে ঘটনাটা পড়ে তার একটা তোমরা ছবি ড্র করবে। হয় যদি খাতা পেন থাকে খাতায় একটা ছবি আঁকবে, নয়তো হয় সত্যি খাতায় ছবি ড্র করবে, নয়তো মনে মনেও তার একটা পিকচার তৈরি করে নিতে হবে। যতক্ষণ এটা তোমরা করবে না তোমরা কিন্তু বুঝতেই পারবে না এমসিকিউটাতে কি বলা হয়েছে। তো আমরা এখানে এমসিকিউটা পড়ে নিই। দুটি ফাঁপা পরিবাহী আছে। কেমন পরিবাহী? ফাঁপা পরিবাহী গোলক। তার মধ্যে ছোটটা আছে নিম্ন বিভবে, বড়টা আছে উচ্চ বিভবে। ছোট গোলকটা বড় গোলকটার ভেতরে আছে। তাহলে ছবি আমরা এখানে নিয়েছি, এখানে এটা দেখো ছোট গোলক, এই গোলকটা হচ্ছে ছোট গোলক, আর এটা হচ্ছে বাইরে একটা বড় গোলক। ঠিক আছে, ছোট গোলকটা বড় গোলকের ভিতরে আছে, ছোট গোলকটা বড় গোলকের ভিতরে রয়েছে। এবার কি করা হয়েছে, তাদের পরিবাহী তার দ্বারা সংযোগ ঘটানো হয়েছে। এটা হচ্ছে পরিবাহী তার। তাহলে একটা পরিবাহী তার দিয়ে ছোট গোলক আর বড় গোলককে সংযোগ ঘটিয়ে দিয়েছি। ছোটটা নিম্ন বিভবে আছে V1, বড় গোলকটা উচ্চ বিভবে আছে V2, এবং প্রশ্নে বলা আছে V1 ছোট, আমি তাহলে এখানে লিখে নিয়েছি V2 গ্রেটার দ্যান V1। তারের দ্বারা সংযোগ ঘটানো হলে তাহলে ধনাত্মক আধান কোন দিক থেকে কোন দিকে যাবে, ধনাত্মক আধান কোন দিকে থেকে কোন দিকে যাবে, তার মানে কি কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে, তাই না? আমরা জানি তড়িৎ যেদিকে প্রবাহিত হয় ধনাত্মক আধান সেদিকেই যায়, অর্থাৎ তড়িৎ প্রবাহের দিকটা এখানে বোঝাতে চেয়েছে। প্রশ্নটা কিন্তু অনেক একটু ঘুরিয়ে দেওয়া আছে, ভালো করে প্রশ্নটা পড়ে আগে প্রশ্নটা বোঝার চেষ্টা করতে হবে। এইবার দেখো এখানে সাধারণত কি হয়, আমরা জানি উচ্চ বিভব থেকে তড়িৎ V2 অর্থাৎ উচ্চ বিভব, সেখান থেকে তড়িৎ নিম্ন বিভবে যায়, কিন্তু এটা এই প্রশ্নের ক্ষেত্রে ঘটবে না, এই নর্মাল জিনিসটা কিন্তু ঘটবে না। অর্থাৎ আধান উচ্চ থেকে নিম্নে যায়, ঠিক আছে, কিন্তু এখানে আমরা দেখতে হবে যে উচ্চ বিভব আর নিম্ন বিভব যুক্ত বস্তুটির অবস্থান কোথায়। এখন V1 ছোট গোলকটা নিম্ন বিভবে রয়েছে কিন্তু সেটা ভিতরে আছে, V2 বিভবযুক্ত উচ্চ বিভবযুক্ত যে তলটা সেটা কিন্তু বাইরে রয়েছে। এবার যেই এদেরকে তার দিয়ে আমরা সংযোগ করব, এরা দুজনে মিলে একটা সিঙ্গেল পরিবাহীর মতো কাজ করবে। ঠিক আছে, এরা দুজনে মিলে একটি পরিবাহী গঠন করবে, একটা সিঙ্গেল পরিবাহী গঠন করবে। আর আমরা আগের প্রশ্নেই দেখেছি আধান কোথায় থাকে, আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকে। তাহলে দুজনে মিলে যখন একটা পরিবাহী কানেকশনের পরে, কানেকশনের পূর্বে এটা আলাদা পরিবাহী, বাইরেরটি আলাদা পরিবাহী, কিন্তু তার দিয়ে কানেকশন করার পরে দুজনে মিলে একটা সিঙ্গেল পরিবাহী। সুতরাং আধান কোথায় চলে আসবে, পরিবাহীর বাইরের পৃষ্ঠে চলে আসবে। এরকম বাইরে আধান চলে আসবে। ভিতরে যদি কিছু আধান থাকতো মানে তো ছিলই, নিম্ন বিভবে আছে মানে, সেখান থেকে আধান কোথায় চলে আসবে, পরিবাহীর বাইরের পৃষ্ঠে চলে আসবে। সুতরাং এই ক্ষেত্রে দেখো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে তড়িৎ আসছে। ঠিক আছে, ওই জন্য এই কোশ্চেনটা কিন্তু দেওয়া হয়েছে। এই কোশ্চেনটা একটা ট্র্যাপ। বেশিরভাগ ছেলেই ভাববে কি V2 হাই V1 লো, তো আধান বাইরে থেকে ভেতরে যাবে, না, সেটা কিন্তু হবে না। সুতরাং আমাদের অ্যান্সার কি হলো, ছোট গোলক থেকে বড় গোলকে আধান যাবে, ভিতরের গোলকটা থেকে বাইরের গোলকে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে কারেন্ট যাবে এদিকে। কেন যাচ্ছে, পরিবাহীর একটি বিশেষ ধর্মের জন্য। কোন ধর্ম, যে আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। আশা করি বুঝতে পেরেছ। চলো এবার আমরা চলে যাই নেক্সট এমসিকিউ। দেখো এখানেও একটি বুদ্ধির প্রশ্ন দেওয়া আছে। এখানে কি বলা আছে, একটা আহিত গোলক আমরা নিয়েছি আর রয়েছে আমাদের কাছে একটা সোলার বল। ঠিক আছে, একটা আহিত গোলক আর একটা সোলার বল আমরা নিয়েছি। এটা হচ্ছে একটা আহিত গোলক, ছবি এঁকে নিয়েছি, আর এটা একটা সোলার বল। এদের মাঝখানে একটা পাতলা ধাতব পাতকে স্থাপন করা হয়েছে, একটা পাতলা ধাতব পাত। ঠিক আছে, তাহলে সোলার বলটি কি হবে, আকর্ষিত হবে, বিকর্ষিত হবে, কোনো বল অনুভব করবে না, নাকি কোনোটিই না। এখন দেখো তোমরা যখন পড়েছিলে পরিবাহীর ধর্ম, যে আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, তখন তোমরা তড়িৎ পর্দার কথা পড়েছিলে, তড়িৎ পর্দা বা ইলেকট্রিক স্ক্রিন। সেখানে কি করা হয় চলো একবার দেখে নিই। দেখো এখানে তড়িৎ পর্দা দেখানো রয়েছে, দেখো ভেতরে স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ একটা যন্ত্র আছে, বাইরে আমরা একটা আধানগ্রস্ত বস্তুকে এনেছি। ঠিক আছে, দেখো তার ভিতরে কোনো প্রভাব নেই। তাহলে তড়িতাচ্ছাদন বা তড়িৎ পর্দার ক্ষেত্রে কি করা হয়, কোনো বস্তুকে একটা পরিবাহী দ্বারা ঘিরে ফেলা হয়। এবার
এবার আধান যেহেতু পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকে, তো এই তড়িৎ পর্দা বা তড়িৎ আচ্ছাদনের ভিতরে তার কোনো প্রভাব থাকে না। তো এই ধর্মটাই দেখো এই এমসিকিউ এ করা হয়েছে। এই পাতলা ধাতব তারটা একটা তড়িৎ পর্দার মতো কাজ করছে, এই পাত্রটা একটা বড় পাত, ফলে সোলার বলে এর কোনো প্রভাব পড়বে না। সুতরাং কি হবে, বস্তু কোনো বল অনুভব করবে না। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ারলি তোমরা বুঝতে পারলে। চলো এরপর দেখি আমরা নেক্সট এমসিকিউ। দেখো 10 নাম্বার এমসিকিউ। এখানে বলা আছে ঠিক সমান ভরের দুটি অনুরূপ ধাতব গোলক আমরা নিয়েছি। একটা গোলকের নাম এ আর একটা গোলকের নাম বি নেওয়া হয়েছে। দেখো আমরা নিয়ে নিয়েছি, এখানে এ গোলক নিয়ে নিয়েছি, এখানে বি গোলক নিয়ে নিয়েছি, দুটো একই রকমের সমান ভর নিলাম আমরা। এবার এ গোলককে কি করলাম আমরা, কিউ কুলাম ধনাত্মক আধান দিলাম। দেখো এ গোলককে ধনাত্মক আধান দিয়েছি, বি গোলককে সমান ঋণাত্মক আধান দিয়েছি, বি কে ঋণাত্মক আধান দিয়েছি। এখন তাদের ভর কি সমান থাকবে, এটা হচ্ছে প্রশ্ন। চারটে অপশন এখানে আমাদের দেওয়া আছে। তো এ গোলককে যখন ধনাত্মক আধান দিয়েছি, তোমরা জানো যে ধনাত্মক আধান থাকে কি কার মধ্যে, ধনাত্মক আধান থাকে প্রোটনের মধ্যে, কিন্তু প্রোটন তো নিশ্চল, প্রোটন মুভ করতে পারে না। ঋণাত্মক আধান তার মধ্যে থাকে, ইলেকট্রনের মধ্যে থাকে, ইলেকট্রনের মধ্যে, এবং ইলেকট্রন মুভ করতে পারে। তো কোনো বস্তুকে যখন আমরা ধনাত্মক আধান দিই, আমরা বাইরে থেকে তো প্রোটন অ্যাড করতে পারি না, তাহলে আমরা কি করি, সেই বস্তু থেকে আমরা কি করি, আমরা ইলেকট্রনকে নিষ্কাশন করি। তাহলে এ বস্তুটাকে যখন আমরা ধনাত্মক আধান দিয়েছি, তা থেকে আমরা ইলেকট্রন নিষ্কাশন করেছি, ফলে তার ভর কমে গেছে। বি বস্তুটা, তাকে যখন আমরা ঋণাত্মক আধান দিয়েছি, তখন তাতে কি করেছি, তাতে বাইরে থেকে আমরা ইলেকট্রন অ্যাড করেছি, ফলে তার ভর কিছুটা বেড়েছে, খুব সামান্য বাড়বে, খুব সূক্ষ্ম যন্ত্র ছাড়া এগুলো ধরতে পারা যাবে না, তবু থিওরিটিক্যালি আমরা বুঝতে পারছি এ বস্তুটার ভর কমে যাবে, বি বস্তুটার ভর বাড়বে। সুতরাং আমরা কি লিখতে পারি, এম এ লেস দেন এম বি। সুতরাং এখানে কোন অপশনটি ঠিক, এখানে অপশন সি, এটি হলো কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। এরপরে দেখি নেক্সট এমসিকিউ, 11 নাম্বার এমসিকিউ। কোনো ম্যাথামেটিক্যাল নয়, কোনো নিউমেরিক্যাল নয়, ক্যালকুলেশন লাগবে না, কিন্তু একটা ভীষণ বুদ্ধির একটা এমসিকিউ। তো এখানে দেখি এমসিকিউটিতে কি বলা আছে। বলা আছে দুটি আহিত বস্তু পরস্পরকে একটি নির্দিষ্ট বলে আকর্ষণ করছে। দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করছে, কখন এটা হয়, একটা বস্তু যখন ধনাত্মক আধানে আহিত হয়, আর একটা যখন নেগেটিভ আধানে আহিত হয়। একটা পজিটিভলি চার্জ, একটা নেগেটিভলি চার্জ। তো ছবি আঁকলাম, একটা পজিটিভলি চার্জ, একটা নেগেটিভলি চার্জ বস্তু পরস্পরকে আকর্ষণ করছে, অ্যাট্রাক্ট করছে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি একটা করে আমার মনের মতো একটা আধান ধরে নিয়েছি। ধরলাম প্রথমটাতে 10 কুলম পজিটিভ আধান আছে, আর দ্বিতীয়টিতে -20 কুলম নেগেটিভ আধান আছে। ঠিক আছে, এর পরের ঘটনাটা দেখি, প্রশ্নে কি বলা আছে। বলা হয়েছে দুটি বস্তুকে পরস্পর সংস্পর্শে এনে আবার আগের অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এইখানে এর পরে কি করা হলো, দুটো বস্তুকে টাচ করা হলো। দুটো বস্তুকে যেই টাচ করা হবে, কি হবে, এদের টোটাল তড়িৎ কত হবে, ছিল কত প্রথমটায় +10, পরেরটায় তড়িৎ কত ছিল -20। তাহলে এখন টোটাল তড়িৎ কত থাকবে, -20 কুলম। ঠিক আছে, -20 কুলম। এখন তড়িৎ রয়েছে -20 কুলম। সরি, এখানটা একটু ভুল লিখে ফেললাম। এখন তড়িৎ কত আছে, -10 কুলম, -10 কুলম। এখন বস্তু দুটো যদি আমরা ধরে নিই যে আইডেন্টিক্যাল, একই রকমের, তাহলে -10 কুলম দুভাগে ভাগ হবে, এতে থাকবে -5, এতে থাকবে -5। এখন বস্তু দুটো কি করবে, প্রথমে ছিল বিপরীত আধান, আকর্ষণ করছিল, এখন আছে সম আধান, এখন কি করবে, পরস্পরকে বিকর্ষণ করবে। কিন্তু খেয়াল করে দেখো, যখন আকর্ষণ করছিল তাদের মধ্যে চার্জের ডিফারেন্স কত ছিল, একটা ছিল 10, একটা ছিল 20। ঠিক আছে, তাহলে তাদের মধ্যে ফোর্স কত ছিল, আমরা ফোর্স কিভাবে ক্যালকুলেশন করতাম, নিউটনস ল, কুলম্বস ল অনুসারে F প্রপোর্শনাল টু Q1 Q2। ঠিক আছে, তো এইখানে যে আকর্ষণ বলটা ছিল তার ভ্যালু কত ছিল, 20 × 10, ধরো 200। ঠিক আছে, 200 প্রপোর্শনাল। কিন্তু এখানে দেখো, এখানে আকর্ষণ বলটা কত, F প্রপোর্শনাল টু, এখানে যদি আমরা করি Q1 Q2, এখানে আকর্ষণ নয় বিকর্ষণ, একটু ভুল বলে ফেললাম। এখানে বিকর্ষণ বল কত, এখানে হচ্ছে 5 5 25 তার প্রপোর্শনাল, এখানে হচ্ছে 25-এর প্রপোর্শনাল। কিন্তু এখানে যে আকর্ষণ বল হচ্ছিল সেটা 20 × 10, কত প্রপোর্শনাল, 200-র সমানুপাতিক এখানে আকর্ষণ বল। কিন্তু এখানে বিকর্ষণ বল কি হলো, 25-এর সমানুপাতিক। সুতরাং বিকর্ষণ বল কি হলো, আগের তুলনায় কমে গেল। সুতরাং কোন অপশনটা কারেক্ট হবে, অপশন বি কারেক্ট হবে, অপেক্ষাকৃত ক্ষীণ বলে পরস্পরকে বিকর্ষণ করবে। আরেকবার আমি বলে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি ব্যাপারটা। তাহলে প্রথমে তড়িৎ ছিল তাদের বিপরীত ধরনের, ওই জন্য তারা পরস্পরকে আকর্ষণ করছিল। ধরলাম একটায় 10, একটায় -20। তাহলে
আকর্ষণ বল কত হচ্ছিল 20 সমানুপাতিক ফ্রম আমরা এটা পাচ্ছি কুলাম্বস ল। তাদের টাচ করে দেওয়ার পরে এখন তাদের মধ্যে তড়িৎ আছে -5 ঠিক আছে। এখন যেহেতু দুজনেরই আধানের পরিমাণ কমে গেছে আগের থেকে, কারণ প্লাস আর মাইনাস কিছুটা একে অপরকে নিউট্রালাইজ করে দিয়েছে, ঠিক আছে। তো এখন তড়িৎ যেহেতু রয়েছে -5 কুলম্ব, তো এখন তাদের মধ্যে বিকর্ষণ তো হবে, কারণ একই ধরনের আধান রয়েছে, কিন্তু বিকর্ষণ বলের মান কত হচ্ছে দেখো 25, তাহলে বিকর্ষণ হবে কিন্তু আগের থেকে ক্ষীণ হবে, ঠিক আছে। সুতরাং অপশন বি হচ্ছে কারেক্ট। আশা করি এটা বুঝতে পারলে। এবার চলো আমরা চলে যাই নেক্সট এমসিকিউ। এটা দেখো একটা খুব মজার এমসিকিউ। বলা হয়েছে দুটি অনাহিত সাবান বুদবুদ এ ও বি কে এমনভাবে সংযুক্ত করা হলো যে এ ধনাত্মক আধান ও বি সমপরিমাণ ঋণাত্মক আধান লাভ করে, ঠিক আছে। উভয় বুদবুদি কি হবে? সম্প্রসারিত হবে, সংকুচিত হবে। এ সম্প্রসারিত হবে মানে বাড়বে, বি সংকুচিত হবে মানে ছোট হবে, নাকি তার বিপরীতটা। তো এ বি দুটো সাবান বুদবুদ ছিল, দুটোকেই আমরা এমনভাবে সিস্টেম একটা করলাম যে এ ধনাত্মক আধান বি ঋণাত্মক আধান পেল। এখন যদি সাবান বুদবুদটা বাবলটা আধান পায়, আমরা জানি সম আধানের মধ্যে বিকর্ষণ হয়, প্লাস প্লাসকে বিকর্ষণ করে, তাহলে এই প্লাস আধানটা এই প্লাস আধানকে ধরো বিকর্ষণ করছে, তাহলে কি করবে এটা এরকম বাইরের দিকে একটা বল প্রযুক্ত হবে বুদবুদটার উপরে, ফলে বুদবুদটা কি হবে? এক্সপ্যান্ড হবে, বুদবুদটা বাড়বে। মাইনাসের ক্ষেত্রেও তাই হবে। দেখো এই মাইনাস তড়িৎ পরস্পরকে বিকর্ষণ করছে, ফলে এইদিকে একটা বল প্রযুক্ত হবে এই মাইনাসের জন্য, আবার এই মাইনাসের জন্য নেগেটিভ তড়িতের জন্য এইদিকে একটা বল প্রযুক্ত হবে, ফলে এই বুদবুদটাও কি হবে? এক্সপ্যান্ড করবে। তাহলে এই ধর্মে এই এমসিকিউটা সলভ হবে। সম আধান পরস্পরকে বিকর্ষণ করে, সুতরাং দুটো বুদবুদি কি হবে? এক্সপ্যান্ড হবে, দুটোই সম্প্রসারিত হবে। সুতরাং কারেক্ট অ্যান্সার এখানে অপশন এ। অপশন এ এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো এবার দেখি নেক্সট এমসিকিউ। নেক্সট দুটো এমসিকিউ দেখো একই রকমের। আমি বলেছিলাম তোমাদেরকে যে প্রথম অধ্যায়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি থাকে কোনো কিছু নিউমেরিক্যালের জন্য, সেটা হচ্ছে আধানের কোয়ান্টায়ন, ঠিক আছে, কোয়ান্টাইজেশন অফ চার্জ। সেখানে কি বলেছে যে একটা বস্তু থেকে অন্য বস্তুতে যে আমরা আধান দেবো, সেটা একটা গোটা ইলেকট্রন দিয়ে আমাদের দিতে হবে, অর্থাৎ টোটাল যে চার্জ যেটা আমরা দেবো কোনো বস্তুকে, সেটা অলওয়েজ হবে এন ইন্টু ই, যেখানে ই হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ এবং এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তো সেই প্রপার্টিটা দিয়ে সবচেয়ে বেশি এমসিকিউ আসে প্রথম অধ্যায় থেকে। আমরা যদি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, নিট, জয়েন্ট এন্ট্রান্স মেইন আমরা কোশ্চেন ট্র্যাক করি প্রিভিয়াস ইয়ার্সের, আমরা দেখবো কি ফার্স্ট চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন আসে এই প্রপার্টিটা দিয়ে সবচেয়ে বেশি কোশ্চেন সেখানে এসেছে। তো এখানে নেক্সট দুটো এমসিকিউ একই রকমের, এমসিকিউ 13, এমসিকিউ নাম্বার 14। 13-এ কি বলেছে দেখি, বলেছে একটা আহিত পরিবাহী আছে, একটা চার্জড কন্ডাক্টর আছে, যার চার্জ বলা আছে 14.4 × 10⁻⁹ কুলম্ব। তাহলে তার মধ্যে ইলেকট্রন কি আছে? বেশি আছে, কম আছে, এবং সংখ্যায় কতগুলো বেশি বা কম আছে। দেখো আধান যেহেতু ধনাত্মক বলা আছে, এখানে আধান ধনাত্মক মানে সেই বস্তুটা থেকে কি করা হয়েছে? ইলেকট্রনকে নিষ্কাশন করে নেওয়া হয়েছে, ঠিক আছে। আগের এমসিকিউতে আমি বললাম যে প্রোটন বাইরে থেকে দেওয়া যায় না, ধনাত্মক আধান মানে আমরা সেটা থেকে ইলেকট্রন নিষ্কাশন করি, তো সেটা আমরা বুঝেই গেলাম। তাহলে আধিক্য আছে এই অপশনটা হবে না, এখানে আধিক্য আছে এই অপশনটা হবে না, অপশন এ আর সি আগেই আমরা বাদ দিয়ে দিলাম। আমরা বুঝতেই পারছি ধনাত্মক তড়িৎ মানে ইলেকট্রনের ঘাটতি থাকবে, তাহলে অপশন বি হতে পারে, অপশন ডি হতে পারে। তো আমাদের ক্যালকুলেশন করতে হবে, তবে আমরা বলতে পারবো অপশন বি নাকি অপশন ডি। তো ইলেকট্রনের সংখ্যা কি হবে? কিউ বাই কিউ হচ্ছে টোটাল চার্জ, ই হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ, যদি ভাগ করলাম আমরা পেলাম কি 9। সুতরাং 9টা ইলেকট্রনের ঘাটতি হবে। ইলেকট্রনের যে ঘাটতি আছে সেটা বুঝছি আধানের সাইন দেখে, আধানটা পজিটিভ দেখে, আর ইলেকট্রনের সংখ্যা সেটা আমরা নির্ণয় করছি আধানের কোয়ান্টাইজেশনের ফর্মুলা থেকে। চলো এবার দেখি আমরা নেক্সট এমসিকিউ। এখানে বলা আছে একটা বস্তুতে -80 মাইক্রোকুলম্ব তড়িৎ আছে। মাইক্রো মানে কি? মাইক্রো মানে হচ্ছে 10⁻⁻6, মনে রাখবে কিন্তু 10⁻⁻6 মানে হচ্ছে মাইক্রো। তো -80 মাইক্রোকুলম্ব আধান আছে, অর্থাৎ বস্তুটাতে কি আছে? ইলেকট্রন বেশি আছে, আধিক্য আছে ইলেকট্রনের। তো ইলেকট্রনের সংখ্যা কত বের করতে বলেছে। একইভাবে আধানের কোয়ান্টায়ন থেকে এটা পাবো, একই ফর্মুলা, n = q/e। কিউ এর জায়গা 80 মাইক্রোকুলম্ব, তাহলে 80 × 10⁻⁻6 বসালাম, ই এর জায়গায় ইলেকট্রনের চার্জ বসালাম, মাইনাসগুলো তোমরা নাও ধরতে পারো। তো এটা ক্যালকুলেশন করে আমরা পেলাম কি 80 কে 1.6 দিয়ে ভাগ করলাম, আমরা পেলাম কি 50। 10⁻⁻6 কে 10⁻⁻19 দিয়ে ভাগ করলাম, কত পেলাম? 10⁻13। এটাকে যদি আমরা সাজিয়ে নিয়ে লিখতে পারি 5 × 10⁻14। সুতরাং ইলেকট্রনের সংখ্যা হলো
5 ইন্টু 10⁻14, অর্থাৎ এখানে অপশন সি এই অপশনটি হলো কারেক্ট। চলো এবার দেখি আমরা নেক্সট এমসিকিউ। দেখি 15 নম্বর এমসিকিউ কি বলেছে। বলা হয়েছে একটি ফাঁপা পরিবাহী গোলক আছে যার ব্যাসার্ধ হচ্ছে 2 সেমি। তাহলে একটা ফাঁপা পরিবাহী এরকম গোলক আছে, তাকে 62.8 একক তড়িতাধান দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি কিউ আধান, তাহলে তাকে কিউ আধান বাইরে থেকে দিয়েছে। গোলকটির ভিতরে ও বাইরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত। দেখো যে এখানে যেহেতু পরিবাহী গোলক বলা আছে, আবার তো ফাঁপা বলাই আছে, সুতরাং আধান কি হবে, পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকবে। আধান তো পরিবাহীর ভিতরে থাকবে না। পরিবাহীর ভিতরে যদি আধান না থাকে তাহলে ভিতরে তলমাত্রিক ঘনত্ব কত হবে? তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কত হয়? সিগমা সমান হয় কিউ বাই এ। ঠিক আছে, সিগমা সমান হয় কিউ বাই এ, কিন্তু ভিতরে কিউ কত? কিউ তো 0, সুতরাং কিউ এর ভ্যালু হবে 0, তাহলে 0 বাই এ। তাহলে ভিতরে সিগমা কত হবে? আধানের তলমাত্রিক ঘনত্ব ভিতরে হবে 0। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্বের যদি আমরা রেশিও করি, ভিতরে আধানের তলমাত্রিক ঘনত্ব 0, বাইরে আধানের তলমাত্রিক ঘনত্ব ধরে নিলাম ধরো সিগমা, যা হোয়াট এভার যা কিছু হয়, আমাদের তো কিছু কাজে লাগবে না সেটা। তাহলে রেশিও করলে কত হবে? 0। সুতরাং এখানে কোন অ্যান্সার হবে? অ্যান্সার হবে অপশান এ 0। ভিতরে আধান না থাকার জন্য পরিবাহীর ভিতরে আধানের তলমাত্রিক ঘনত্ব 0 হলো, তাই ভিতরের তলমাত্রিক ঘনত্ব ও বাইরের তলমাত্রিক ঘনত্বের অনুপাতও 0 হলো। চলো এবার দেখি আমরা নেক্সট এমসিকিউ। চলো 16 নাম্বার এমসিকিউটা আমরা পড়ি। দেখো এই টাইপের এমসিকিউ প্রচুর আসে জয়েন্টে। ঠিক আছে, বিভিন্ন এন্ট্রান্স টেস্টগুলোতে, নিট বলো, জয়েন্ট এন্ট্রান্স মেন বলো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বলো। তো এটা ফার্স্ট চ্যাপ্টারেও তোমরা ধরতে পারো, এটা সেকেন্ড চ্যাপ্টারেও তোমরা ধরতে পারো। দেখি আমরা এখানে কি বলেছে একবার দেখে নিই। চলো, বলেছে 3 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত 27টা জলবিন্দু আছে যারা সংযুক্ত হয়ে বড় জলবিন্দু গঠন করেছে। তাহলে কি আছে আমাদের, তোমরা ক্লাস 10-এ অঙ্ক করেছিলে ছোট গোলক মিশে বড় গোলক এরকম। তাহলে এরকম ছোট 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 বেশ কিছু জলবিন্দু আছে। মোট কতটা আছে? 27, 27টা আছে। ঠিক আছে, তারা সব একসঙ্গে যুক্ত হয়ে একটা বড় জলবিন্দু গঠন করেছে। ঠিক আছে, 27খানা ছোট জলবিন্দু এরকম যুক্ত হয়ে একটা বড় জলবিন্দু গঠন করেছে। ছোট জলবিন্দু ও বড় জলবিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত আমাদের বের করতে হবে। তো দেখি আমরা করতে পারবো, খুবই সলভ। এখানে খুবই সহজ, এখানে 27টা ছোট ছোট জলবিন্দু আছে, মানে গোলক আছে, এখানে একটা বড় গোলক আছে। আমরা ধরলাম ছোট গোলকগুলোর সবাইয়ের ব্যাসার্ধ হচ্ছে আর, আর বড় গোলকটা তার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। ঠিক আছে, একদম প্রথমে আমাদের এদের মধ্যে সম্পর্ক বের করতে হবে, যদি পসিবল হয় ক্যাপিটাল আরটা বের করে নিতে হবে। আমরা কি জানি মাধ্যমিকের অঙ্ক, ছোট গোলকগুলোর মোট আয়তন সমান বড় গোলকের আয়তন। এখন ছোট গোলকের মোট আয়তন কত হবে? একটা গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব। ছোট গোলকের আর কত? 3 মিলিমিটার। মিলিমিটার এই অঙ্কটা করছি ধরো, তাহলে ছোট গোলকের একটা গোলকের আয়তন হলো 4/3 পাই 3 কিউব। এরকম কটা ছোট গোলক আছে? 27টা, তাহলে 27 দিয়ে তাকে গুণ করলাম, এটা হলো ছোট গোলকের মোট আয়তন। বড় গোলকের ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয়, তাহলে বড় গোলকের আয়তন কত? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। তাহলে এই দুটো সমান সমান হলে দেখো 4/3 পাই দুদিকে কেটে গেল। ঠিক আছে, আমরা 4/3 পাই আমরা কেটে নিয়েছি, এখানে 4/3 পাই কেটে নিলাম। তাহলে ক্যাপিটাল আর কিউব সমান কি হলো? 27 ইন্টু 3 কিউব। 27 মানে তো তাকেও 3 কিউব লিখতে পারি, তাহলে 3 কিউব ইন্টু 3 কিউব, আর কিউব সমান, তাহলে আর সমান কি? 3 ইন্টু 3 9। তাহলে বড় গোলকটার বেরোলো কত ব্যাসার্ধ? 9 মিলিমিটার, 9 mm। ঠিক আছে, এখন দেখো আমরা পড়েছিলাম আধানের সংরক্ষণ সূত্র, আধানকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তাহলে এখানে মোট যত চার্জ ছিল আর এখানে চার্জ সেম হবে। এখানে চার্জ ছিল এক একটা ধরো কিউ করে, ধরো এর কিউ, তাহলে বাঁ দিকে মোট চার্জ কত ছিল? 27 কিউ। ঠিক আছে, তো ডান দিকে মোট চার্জ কত থাকবে? বড় গোলকের মধ্যে তারও থাকবে 27 কিউ। তাহলে বড় গোলকের আধান ক্যাপিটাল কিউ সমান কি? 27 কিউ। এবার আমরা কোশ্চেনে চলে আসি, কি বলা হয়েছে? আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত। আমরা আরগুলো কেন বের করলাম বলতো? আরগুলো বের করলাম আধানের তলমাত্রিক ঘনত্ব যখন আমরা বের করব এই ক্ষেত্রফলটা বের করার জন্য। ঠিক আছে, এইবার আমরা চলো আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাতটা আমরা দেখে নিই। দেখো একটু জুম করে নিলাম, এবার দেখো বুঝতে সুবিধা হবে। সিগমা 1 বাই সিগমা 2, এটা হচ্ছে ছোট গোলকের একটা গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব, সিগমা 2
বড় গোলকটার আধানের তলমাত্রিক ঘনত্ব। ছোট গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? চার্জ বাই এরিয়া। ছোট গোলকের চার্জ হচ্ছে স্মল কিউ, ছোট গোলকের চার্জ হচ্ছে স্মল কিউ। ছোট গোলকের একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল এরিয়া কত হবে? সারফেস এরিয়া 4 পাই স্মল আর স্কোয়ার। একইভাবে বড় গোলকের চার্জ কত? 27 কিউ, একটু আগে ক্যালকুলেশন করেছি 27 কিউ বড় গোলকের আধান। বড় গোলকের তলের ক্ষেত্রফল, বড় গোলকের তলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে দেখো এখানে কাটাকাটি চলে যাচ্ছে, কিউ কিউ কাটাকাটি হলো, 4 পাই কাটাকাটি হলো, কি পড়ে রইলো এখানে? আর স্কোয়ারটা নিচে পড়ে রইলো। এখানে ক্যাপিটাল আর স্কোয়ারটা ভাগ হলে উল্টে ওপরে চলে যাবে, তাহলে ক্যাপিটাল আর বাই স্মল আর স্কোয়ার আর 1/27 এই ফ্যাক্টরটা। তাহলে সিগমা 1 বাই সিগমা 2 আধানের তলমাত্রিক ঘনত্ব হলো এটা। এবার যদি এর ভ্যালুগুলো আমরা বসিয়ে দিই, স্মল আর এর ভ্যালু কত ছিল? 3। ক্যাপিটাল আর এর ভ্যালু আমরা ক্যালকুলেশন করেছিলাম 9, সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি 9/3, কাটাকাটি করে হলো 3, ঠিক আছে, তার স্কোয়ার মানে 9। তাহলে আমাদের রেশিও ক্যালকুলেশন করে কত বের হচ্ছে? 9/27। যদি কাটাকাটি হয় 9 দিয়ে ডাইরেক্ট কাটাকাটি চলে যাবে, 9 একে 9, 3 9 27, তাহলে 1/3। সুতরাং সঠিক অপশন আমাদের কি হলো? অপশন বি, 1:3। আশা করি এই ধরনের এমসিকিউ কিভাবে সলভ করবে তোমরা বুঝতে পারলে। তাহলে এটা একটা টাইপ, এই এমসিকিউটা যেটা এইমাত্র সলভ করলাম, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা ভালো করে করতে হবে এই ধরনের অঙ্ক, তাহলে তোমরা করতে পারবে।